নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক শ্রী প্রফুল্ল রায়ের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম স্বপ্নের ট্রেন। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সবার কাছেই অনুরোধ, আপনারা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে প্রতিটি নতুন গল্প আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প স্বপ্নের ট্রেন। 12-14 বছর আগেও প্রায় ভোরের দিকে একটা স্বপ্ন দেখত অশোক। স্বপ্নটা অদ্ভুত। একটা ট্রেনে করে সে চলেছে। ট্রেন লাইনের দুধারে আদিগন্ত ধানের ক্ষেত, পাটের ক্ষেত, মাঝে মাঝে ঝোপ, সোনাল আর পিটখিরার জঙ্গল, হিজল বন, বন্যা বন। যতদূর চোখ যায় সোনালি রোদে মাঠঘাট ভেসে যাচ্ছে, আর রোদে সোনা গায়ে মেখে ঝাঁক পাখি উড়ছে। কত রকমের যে পাখি! শালিক, সিদ্ধিগুরু, বুলবুলি, কানিবক, হলদিবনা, পাতিবক, বুনো টিয়া। মনে হতো অগুন্তি রঙিন কাগজের টুকরো কেউ বাতাসে ছড়িয়ে দিয়েছে। মাথার উপর পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াতো, তাদের ফাঁকে ফাঁকে উজ্জ্বল নীল আকাশ। ট্রেনটা কখন যেন অশোককে বিশাল এক নদীর পাড়ে স্টিমার ঘাটে পৌঁছে দিত। সেখানে জেটির গায়ে আগে থেকেই প্রকাণ্ড একটা স্টিমার দাঁড়িয়ে আছে। অনেক লোকের সঙ্গে ঘোরের মধ্যে কাঠের সিঁড়ি বেয়ে বেয়ে সেই স্টিমারটায় গিয়ে উঠত অশোক। উঠে কিন্তু কোথাও বসতো না, জলের ধার ঘেঁষে রেলিং ধরে ডেকের উপরে দাঁড়িয়ে থাকত। কখন এক সময় গম্ভীর ভোঁ দিয়ে স্টিমারটা ছেড়ে দিত। তারপর শুধু জল আর জল, মাঝে মাঝে চাপ বাঁধা কচুরিপানা, দূরে দূরে কালো বিন্দুর মতো অসংখ্য ভাউলে কি মহাজনী নৌকো। ঢেউ ছুঁয়ে ছুঁয়ে খয়েরি ডানার শঙ্খচিল উঠত। সুযোগ পেলে বাঁকানো ঠোঁটে রূপোর মতো চকচকে চাঁদা মাছ কি কাজলি মাছ মিধিয়ে তুলে আনত। তারপর একটা স্টিমার ঘাট আসত। রাজাবাড়ি, ভাগ্যকুল, তার পাশা, লৌহজং। যেখানে স্টিমার ভিড়ত, কোত্থেকে মোচার খোলার মতো টলতে টলতে অনেকগুলো এক মাল্লাই খাবারের নৌকো চলে আসত। কত রকমের খাবার! কাঁচা গোল্লা, অমৃতসাগর কলা, পাতক্ষীর। তার পাশানা লৌহজং পেরিয়ে স্টিমারটা যখন মুন্সিগঞ্জের দিকে চলেছে, ডেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অশোক যখন ভাবছে কতক্ষণে মুন্সিগঞ্জে স্টিমার ঘাটায় নেমে 5-6 মাইল দূরে তাদের সেই বজ্রযোগিনী গ্রামে পৌঁছবে, কতক্ষণে ছেলেবেলা সেই সব বন্ধু রাশেদ, কামাল, অতিকুলদের দেখবে। ঠিক তখনই ভারী ঘর ঘরে কপ বসা গলার ডাকে ঘুম ভেঙে যেত অশোকের। কোনোদিনই স্টিমারটা মুন্সিগঞ্জে পৌঁছতে পারত না। তার আগেই ওই ঘর ঘরে গলাটা শোনা যেত। গলাটা বাবার। বাবা ডাকতো, খোকা উঠে পড়, সকাল হয়ে গেল। নড়বড় করে উঠে বসতো অশোক। ঘুমের চোখে প্রথমটা বুঝে উঠতে পারতো না কোথায় আছে। কিছুক্ষণ পর মাথার ভেতর থেকে স্বপ্নের ট্রেন আর স্টিমারটা মিলিয়ে গেলে সে দেখতে পেত নর্থ ক্যালকাটার দমবন্ধ বুকচাপা গলির শেষ মাথায় কতকালের পুরনো এক ঘরে 3 ঠ্যাংওয়ালা তক্তপোষের, মানে বাকি পাটা ইট দিয়ে সাজিয়ে সাজিয়ে করে নেওয়া হয়েছে, 3 ঠ্যাংওয়ালা তক্তপোষের নোংরা চিটচিটে বিছানায় বসে আছে। ঘরটার কোনো দেওয়ালেই পলেস্তারা নেই, কোণে কোণে ঝুল জমে আছে।
ঘরের একধারে তক্তাপোষ, আরেক ধারে আলনা। আলনার পাশে স্তূপাকার ট্রাঙ্ক, ছেঁড়া সুটকেস, টিনের বাক্স। তক্তাপোষের তলায় ডাই করা হাঁড়ি কড়ি, ডেকচি, বেতের ঝোড়া, ভাঙা কুজো ইত্যাদি ইত্যাদি। এইসব বাদ দিলে মেঝেতে যে জায়গাটুকু পাওয়া গেছে তাতে ঢালা বিছানা। সেখানে বাবা, ছোট দুই ভাই, পল্টু আর হিরু শুতো। অশোক দেখতে পেত বাবাই শুধু জেগেছে, হিরু আর পল্টু বুকের কাছে হাঁটু মুড়ে তখনও ঘুমিয়ে। ওভাবে শোয়া ওদের চিরকালের অভ্যাস। বাবা কোনোদিন বলতো, 5:30 বেজে গেল খোকা, এবার বেরিয়ে পড়, এরপর গেলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে ভীষণ ভিড় হয়ে যাবে। চোখ লোকড়ে বাবার দিকে তাকাতো অশোক। এই বাবা নর্থ ক্যালকাটা শ্বাসরুদ্ধ গলির 1.5খানা ঘরের ভাড়াটে। একদা মুন্সিগঞ্জের কাছে বজ্রযোগিনী গ্রামে 350 খানি জমির মালিক ছিল। তখন শহরে গ্রামের স্কুলে বিনা মাইনেতে হেডমাস্টারি করতো বাবা। দেশে থাকতে কি চমৎকার স্বাস্থ্য ছিল, কিন্তু নর্থ ক্যালকাটার ভাড়াটে বাবাকে দেখলে খুব কষ্ট হতো। শরীরে গ্যারগ্যারে হাড় ছাড়া তখন আর কিছুই অবশিষ্ট ছিল না। চোখ দুটো ভিতরে ঢুকে গিয়েছিল, গালটাল বসে মুখটা ভেঙে চুরে গিয়েছিল, ঘন্টার হাড় গজালের মতো ঠেলে উঠেছিল। দেশ থেকে চলে আসার পর 350 খানি জমির মালিক বাবা। 1 বছর ঘোরাঘুরির পর মারোয়ারি ফার্মে 250 টাকার মাইনের একটা কেরানিগিরি জোটাতে পেরেছিল। ওই টাকায় 7 জনের সংসার চালিয়ে নিজের স্বাস্থ্য আর কতটা ভালো রাখা যায়। বাবা আবার তাড়া লাগাতো, আর বসে থাকিস না, মুখ টুক ধুয়ে নে। কিছু না বলে তক্তাপোষ থেকে নেমে পড়তো অশোক। তারপর বাঁ হাতের তালুতে একটুখানি মাজন ঢেলে বাবার বিছানার পাশ দিয়ে বাইরে চলে যেত। এই ঘর থেকে বেরোলে ডান হাতি ফালি ঘরটায় মার 2 ছোট বোন ছায়া আর পুতুল রাত্রিরে শুতো। অত তাড়াতাড়ি ছায়া বা পুতুল উঠতো না, তবে মা উঠে ততক্ষণে উনুনে আগুন ধরিয়ে দিয়েছে। এই গলিতে রোদ আসে না, শীত গ্রীষ্ম 12 মাস সব সময়ই এখানে বিষণ্ণ সন্ধ্যা ঘনিয়ে থাকে। দিনের বেলাতেই আলো জ্বালাতে হয়। অশোক রান্নাঘর পেছনে ফেলে ছাই, মাছের কাঁটা আর রাজ্যের আবর্জনা ছড়ানো ভাঙাচোরা কলতলায় চলে যেত। আরো কিছুক্ষণ পর 1 কাপ গরম চা আর 2খানা বাসি রুটি খেয়ে বেরিয়ে পড়তো। কোনো দিন বাবা তার ঘুম ভাঙিয়ে বলতো, জুট মিলের মিস্টার চ্যাটার্জির সঙ্গে দেখা করে আয়, 8টার মধ্যে ভদ্রলোক বেরিয়ে যান, তাড়াতাড়ি না গেলে দেখা হবে না। অশোক বলল, কতদিন তো গেলাম, কিছু হবে বলে মনে হয় না। বাবা আবার বলতো, আবার যা, আমাদের অবস্থার কথা ভালো করে বল। যেদিনই যাই সেদিনই তো বলি। চ্যাটার্জি কি বলে? এমন কিছু বলে না বাবা। তবে তবে কি? 5 টাকা পেলে একটা চাকরি জুটিয়ে দিতে পারে। বাবার চোখ দুটো হঠাৎ ঘোলাটে হয়ে যেত। একটু চুপ করে থেকে মুখে বলতো, বলবি চাকরি হলে মাস মাস কিছু কিছু করে টাকাটা দিয়ে দেব। অশোক বলতো, আগে টাকা না দিলে চাকরি করে দেবে না? তবু একবার যা, একবার যা। কোনো দিন বাবা তাকে ঘুম থেকে তুলে কোনো সরকারি বড় অফিসার কিংবা এমএলএ এমপির বাড়ি পাঠিয়ে দিত। চাকরির জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এবং এরোর বাড়ি ঘুরতে ঘুরতে কবে থেকে যে ভোরবেলায় সেই স্বপ্নের ট্রেনটা আসা বন্ধ হয়ে গিয়েছিল অশোকের আর মনে নেই। 12-14 বছর পর 1971-এর এপ্রিলে শেষ রাতের স্বপ্নে সেই ট্রেনটা হঠাৎ আজ আবার দেখা দিল। শুধু দেখাই দিল না, অশোককে তুলে নিয়ে আদিগন্ত মাঠের মাঝখান দিয়ে, উজ্জ্বল নীল আকাশের তলা দিয়ে, সেই বিশাল নদীটার পাড়ে স্টিমার ঘাটার দিকে ছুটতে লাগলো। অশোক দেখল তার গায়ে যোদ্ধার সাজ, অনুভব করলো চোয়াল শক্ত, চোখে মুখে কঠিন প্রতিজ্ঞা চলছে। ট্রেনটা যখন স্টিমার ঘাটার কাছাকাছি পৌঁছেছে সেই সময় কার কান্নার শব্দে ঘুমটা ভেঙে গেল।
লাফ দিয়ে উঠে আবছা অন্ধকারে অশোক দেখল নর্থ ক্যালকাটার সেই পুরনো বাড়ির 3 ঠ্যাংওয়ালা তক্তপোষে তার ঠিক পাশেই নমিতা, মানে অশোকের স্ত্রী, ঘুমোচ্ছে। নমিতার পেটে 7 মাসের বাচ্চার ভার, রোগা ভাঙাচোরা শরীর, চোখের কোলে গাঢ় কালি, চুল উঠে উঠে কপালটা মাঠের মতো প্রকাণ্ড, সিদ্ধ করা মাংসের মতো ভ্যাকাশে, ঠোঁট, চোখ দুটো আধবোজা। হাঁ করে কাতলা মাছের মতো শ্বাস টানছে নমিতা। নিঃশ্বাসের তালে তালে তার শুকনো প্রায় সমতল বুকটা উঠছে নামছে। এই নমিতা বছর আগেও রক্ত মাংসময়ী নারী ছিল, তখন কি চমৎকার স্বাস্থ্য তার। এখন হাড়ের উপর পাতলা চামড়া ছাড়া এটা শরীরে আর কিছুই নেই। 10 বছরের বিবাহিত জীবনে 3টে বাচ্চার জন্ম দিয়ে এবং চতুর্থটিকে 6-7 মাস পেটে রাখবার ফলে সে একেবারে শেষ হয়ে গেছে। কান্নার শব্দ আসছে। তক্তাপোষ থেকে নেমে পড়ল অশোক। এই ঘরের সাজসজ্জা 12-14 বছর আগের মতোই আছে। পরিবর্তনের মধ্যে বিয়ের পর একটা মস্ত আলমারি কিনেছিল অশোক। আলনার জায়গায় সেটাই বসানো হয়েছে, আর আলনাটা চালান করা হয়েছে মায়ের ঘরে। মেঝে জুড়ে আগের মতোই বিছানা পড়ে, তবে সেখানে বাবা হিরু বা পল্টু শোয় না। বছর 7 হলো বাবা মারা গেছে। হিরু চাকরি বাকরি জুটি এখন না শিখে, 9 মাসে 6 মাসে ইচ্ছা হলে একখানা চিঠি দেয়। যা মাইনে পায় তাতে তারই নাকি চলে না, কাজেই বাড়িতে দেবার প্রশ্নই ওঠে না। বাড়ির সঙ্গে তার সম্পর্কটা খুব সরু সুতোয় ঝুলছে, সুতোটা যে কোনো দিন পট করে ছিঁড়ে যেতে পারে। পল্টু এখন হাজতে, কোথায় ওয়াগান ভাঙতে গিয়ে ধরা পড়েছে। বাবা হিরু আর পল্টুর জায়গায় মেঝেতে শোয়ে অশোকের 3 ছেলে মেয়ে, খুকি, মনা আর বাবলু। খুকি আর মনা এখন ভালোই আছে, তবে বাবলুটার জন্ডিস। বাবলু কাঁদছে কি? ওদের পাশ দিয়ে ডান পাশে খানিকটা এগিয়ে দেওয়ালে সুইচ টিপে লাইটটা জ্বালালো অশোক। তারপর অল্প ঝুঁকে দেখলো, না, বাবলু কাঁদছে না। খুকির গায়ে একটা পা তুলে ঘুমোচ্ছে। এবার অশোক বুঝতে পারল কান্নার শব্দটা আসছে পাশের ঘর থেকে। মা, মাই কাঁদছে। তাড়াতাড়ি দরজা খুলে অশোক বাইরে এলো। পাশের ফালি ঘরটার দরজায় ধাক্কা দিতে দিতে ডাকতে লাগলো, মা, মা। একটু পর আধময়লা ধুতি পরা বিধবা মা অশোকের মুখোমুখি দাঁড়ালো। মার চোখ জলে ভেসে যাচ্ছিল। এই ঘরটায় আজকাল মা, পুতুল আর পল্টু থাকে। ছায়া নেই। বছর 2 আগে এই পাড়ার একটা ছোকরার সঙ্গে পালিয়ে গেছে। অশোক বলল, কাঁদছো কেন মা, কাঁদছো কেন? মা চলে চোখ মুছে বলল, পল্টুটার জন্য মনটা হঠাৎ এত খারাপ হয়ে গিয়েছিল। অশোক চুপ করে রইল। 3 দিন হলো পল্টু পুলিশের হাতে ধরা পড়েছে। রোজ ছোটাছুটি করেও তাকে হাজত থেকে বার করে আনতে পারেনি অশোক। মা আবার বলল, দেখ না, পল্টুর জন্য একটা জামিন যদি জোগাড় করতে পারিস। অশোক বলল, আমি তো চেষ্টা করছি মা। আজ অফিসের পর উকিলের কাছে যাব। উকিল ছাড়া জামিন পাওয়া যাবে না মনে হচ্ছে। মা আর কিছু না বলে কলতলার দিকে চলে গেল। মুখ টুক ধুয়ে এখনই তাকে উনুন ধরাতে হবে। অশোকের আর ঘুম এলো না। কিছুক্ষণ পর সকাল হলে বাজারে থলে নিয়ে বেরিয়ে পড়ল। গলি দিয়ে খানিকটা যাবার পর বাঁকের মুখে চায়ের দোকান। সেখানে আসতেই দেখা গেল খবরের কাগজ নিয়ে কটা লোক উত্তেজিতভাবে আলোচনা করছে। মুখ বাড়িয়ে অশোক চট করে হেডলাইন কটা পড়ে নিল। পাক জঙ্গিশাহির হাতে 1 লক্ষ লোক নিহত, ঢাকা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দেওয়া হয়েছে, নিরস্ত্র গ্রামবাসীর উপর প্লেন থেকে বোমা বর্ষণ। দেখতে দেখতে মার্চেন্ট অফিসের ক্লার্ক অশোকের, যে অনেক ঘোরাঘুরির পর এই চাকরিটা জোগাড় করতে পেরেছিল, তার শীতল ধমনীতে রক্ত উত্তপ্ত হয়ে ফেনাতে থাকে। তার খুব ইচ্ছা চায়ের দোকানের উত্তেজক আলোচনায় সেও যোগ দেয়, কিন্তু তাড়াতাড়ি বাজার সেরে বাড়ি ফিরে মনার কুকিকে স্কুলে পৌঁছে দিতে হবে। ওদের আবার মর্নিং স্কুল।
অশোকই ওদের পৌঁছে দেয়, নিয়ে আসে পুতুল। খুকিদের স্কুলে রেখে বাড়ি আসতে আসতেই 8টা বেজে যায়। তারপর দাড়ি টাড়ি কামিয়ে স্নান টান করে নিয়ে নাকে মুখে চারটি গুঁজে সাম রাস্তায় আসছে 9:30 পৌনে 10টা, অথচ অ্যাটেন্ডেন্স কাঁটায় কাঁটায় 10টায়। আজ অফিসে আসছেই অশোক দেখতে পেল ছেলে ছোকরা কেরানিরা পূর্ব বাংলার ব্যাপার নিয়ে দারুণ হইচই করছে। আজকাল ট্রামে বাসে রাস্তায় রেস্টুরেন্টে পূর্ব বাংলা ছাড়া কথা নেই। সকালবেলা চায়ের দোকানে সম্ভব হয়নি। অশোক ভাবল এখন এবার অফিসের ছেলেদের সঙ্গে গলা মেলায়। কিন্তু তখনই মনে পড়ে গেল তার হাতে এক গাদা ফাইল জমা হয়ে আছে। বড় সাহেবের হুকুম 2 দিনের ভিতরে ফাইলগুলো পরিষ্কার করে ফেলতে হবে। তাই কোনো দিকে না তাকিয়ে নিজের টেবিলে গিয়ে সুপাকার ফাইলের মধ্যে মুখ গুজে দিল অশোক। টিফিনের সময় পূর্ব বাংলা নিয়ে তাদের অফিসে ছোটখাটো একটা মিটিং হয়ে গেল। ঠিক হলো সবাই কিছু কিছু চাঁদা তুলে পূর্ব বাংলার ব্যাপারে পাঠাবে। কেউ কেউ তখনই টাকা দিয়ে দিল, অনেকে দিতে পারলো না। সেই দলে অশোক। মাসে সবে 8 তারিখ, এরই মধ্যে মাইনের টাকার 4/3 খরচা হয়ে গেছে। বাকি টাকায় 22টা দিন কি করে যে চলবে, তার থেকে একটা পয়সা দেওয়া অসম্ভব। তাছাড়া ছুটির পর উকিলের বাড়ি যেতে হবে। উকিল দিয়ে পল্টুর জামিন দেওয়াতে গেলে 20-30টি টাকা কি আর লাগবে না? এই মাসে কত যে ধার হবে কে জানে। অশোক জানিয়ে দিল আসছে মাসে মাইনে পেলে চাঁদার টাকাটা দেবার চেষ্টা করবে। দিন 4 পর আবার শেষ রাতের স্বপ্নে ট্রেনে চড়ে বসলো অশোক। গায়ে সেই রকমই জোরদার সাজ। ট্রেনটা স্টিমার ঘাটায় পৌঁছবার আগে আগে কুচি গলা চিৎকারে ঘুমটা ভেঙে গেল। বাবা, বাবা, বাবা! ধড়মড় করে উঠে অশোক দেখল বাবলু। বাবলু তলপেটে হাত চাপা দিয়ে খুব কাঁদছে। তাড়াতাড়ি তক্তাপোষ থেকে নিচে নেমে বাবলুর তলপেটে হাত বোলাতে বোলাতে সে বলল, কি হয়েছে, কি হয়েছে রে? খুব ব্যথা করছে বাবা। কদিন ধরে জন্ডিসে ভুগছে ছেলেটা। চোখ মুখ হাত পায়ের চেটো সব হলুদ বর্ণ। ডাক্তার একটা দামি ওষুধ কিনে খাওয়াতে বলেছিল। ওষুধের প্রেসক্রিপশনটা পকেটে পকেটে ঘুরছে, কিনা আর হচ্ছে না। আর যেভাবে হোক কিনে আনতেই হবে। অনেকক্ষণ হাত বুলোবার পর ছেলেটা নির্জীব হয়ে ঘুমিয়ে পড়ল। মাঝখানে 2 দিন ছুটি নিয়েছিল অশোক। 2 দিন পর আজ অফিসে এসে শুনল পূর্ব বাংলার ইয়ার অত্যাচারে ভিটে মাটি ছেড়ে যেসব শরণার্থী এপারে চলে আসছে তাদের সাহায্য দেবার জন্য একটা রিলিফ কমিটি তৈরি হয়েছে। কমিটিতে অশোকের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাদের কোম্পানির ম্যানেজমেন্ট রিলিফ ফান্ডে 25,000 টাকা ডোনেশন দিয়েছে। সেই টাকায় ওষুধ টষুধ জামা কাপড় কেনা হয়ে গেছে। আজ দুপুরে সেই সব রিলিফ নিয়ে সীমান্তে যাওয়া হবে। দারুণ উৎসাহী এক ছোকরা কেনানি বলল, চলুন অশোক দা, চলুন। অশোক বলল, আমি? হ্যাঁ আপনি। আপনাকে তো কোনো ব্যাপারেই পাওয়া যায় না। নিজের ফ্যামিলি ছাড়া আপনি আর কিছুই বোঝেন না। অল্প হাসলো অশোক। তারপর মনে মনে ঠিক করে ফেললো যাবে সে, ওদের সঙ্গে নিশ্চয়ই যাবে। আর তক্ষুনি তার মনে পড়ে গেল বাবলুর ওষুধটা কেনা হয়নি। আজ সাউথ ক্যালকাটার এক বন্ধুর কাছে কটা টাকা ধার করতে যাবার কথা আছে। না, রিলিফ নিয়ে সীমান্তে যাওয়া আজ আর সম্ভব নয়। দিন কয়েক পর স্বপ্নে সেই ট্রেনটা আবার দেখা দিল। আজও স্টিমার ঘাটে পৌঁছবার আগে ভারী কিছু পড়বার শব্দে লাফিয়ে উঠে বসলো অশোক। তাড়াতাড়ি আলো জ্বালাতেই দেখতে পেল নমিতা মেঝেতে পড়ে আছে আর রক্তে ঘরটা ভেসে যাচ্ছে। থেকে থেকে তার গলায় ঘুমানির মতো ক্ষীণ শব্দ হচ্ছে। আর রক্তের সমুদ্রে তার রোগা দুর্বল শরীরটা কেঁপে কেঁপে উঠছে। খুব সম্ভব নমিতা বাথরুমে যেতে গিয়ে পা পিছলে পড়ে গেছে। প্রথমে কিছুক্ষণ বিমূঢ়ের মতো তাকিয়ে থাকলো অশোক। তার মাথার ভিতরটা একেবারে ফাঁকা হয়ে গেছে। তারপর হঠাৎ হাত পায়ে জোরে জোরে
হাড় মাংস মজ্জার মধ্যে বরফ নামতে লাগলো। এক দৌড়ে সে গিয়ে দরজা খুলে ফেললো। গলা চিরে চিৎকার করে ডাকলো, মা, মা, মা। ঘর থেকে মার ছায়া আর পল্টু। পল্টুকে অতি কষ্টে নগদ 25টা টাকা খরচ করে জামিন জোগাড় করে বার করে আনা গেছে। বেরিয়ে এলো। তারপর ডাক্তার, অ্যাম্বুলেন্স, হাসপাতাল সব সেরে না খাওয়া না চান অশোক যখন অফিসে এলো 1টা বেজে গেছে। অফিসে এসে অশোক শুনল আর ছুটির পর তাদের অফিসের এবং অন্যান্য অফিসের স্টাফ মিছিল নিয়ে বাংলাদেশের স্বীকৃতির জন্য বিভিন্ন কনসুলেটে যাবে। অশোক ভাবল তার যাবার উপায় নেই। ছুটির পর তাকে যেতে হবে হাসপাতালে। তার আগে নমিতার জন্য কিছু ওষুধ কিনতে হবে, হাসপাতাল থেকে নিয়ে যেতে বলেছে। এবং তারও আগে ওষুধ কেনার জন্য অফিসের দারোয়ানের কাছ থেকে চড়া সুদে শখানেক টাকা ধার করতে হবে। পুল্টুর জন্য জামিন জোগাড় করতে করতে, বাবলুর ওষুধের জন্য ধার চাইতে চাইতে, কিংবা নমিতার জন্য রোজ রোজ উদ্ভ্রান্তের মতো হাসপাতালে ঘুরতে ঘুরতে শেষ রাতের স্বপ্নে সেই ট্রেনটার আসা যাওয়া আবার কবে বন্ধ হয়ে গেল। যৌবনের শুরু থেকে একটা মধ্যবিত্ত লড়াইয়ে লিপ্ত হয়ে আছে অশোক। জীবনের অন্য কোনো মোহযুদ্ধ তার জন্য নয়। শেষ হলো আজকের গল্প, শ্রী প্রফুল্ল রায়ের লেখা ছোট গল্প স্বপ্নের ট্রেন। কেমন লাগলো আজকের গল্পটি? আপনারা যারা এই চ্যানেলে আমার পুরো গল্প পাঠটি শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্স আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনাদের ছোট্ট একটু মতামত আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।